আসিয়ার আত্মা শান্তি পাবে, প্রকাশ্যে ফাঁসি হতে যাচ্ছে। হিটু শিকদার, যিনি আমাদের আসিয়ার সাথে অপকর্ম করেছিলেন, সেই হিটু শিকদার অর্থাৎ এই আসিয়ার তালই দুলাভাইয়ের বাপ, তিনি এবার আদালতে নিজের ফাঁসি নিজে চাইলেন। প্রিয় দর্শক, এবার আসিয়ার আত্মা শান্তি পাবে, প্রকাশ্যে ফাঁসি হতে যাচ্ছে। আসিয়ার সাথে যে অপকর্মগুলো করেছে যে নরপিশ, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে তারা নিজেরাই দোষ স্বীকার করে নিচ্ছে, বুঝতে পেরেছে যে তাদের বাঁচার উপায় নেই। প্রিয় দর্শক, কোনো কথা বাড়াবো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আদালত কি রায় দিয়েছে, তাদের কি শাস্তি হতে যাচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো। যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা লাল বাটনে সাবস্ক্রাইবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক করে ভিডিওটি সর্বত্র শেয়ার করে দিন। আসুন দেখি সম্পূর্ণ ভিডিওটি। হিটু শিকদার, যিনি আমাদের আসিয়ার সাথে অপকর্ম করেছিলেন, সেই হিটু শিকদার অর্থাৎ এই আসিয়ার তালই দুলাভাইয়ের বাপ, তিনি এবার আদালতে নিজের ফাঁসি নিজে চাইলেন। তিনি বললেন আমাকে ফাঁসি দিয়ে দেন এবং তিনি এটাও স্বীকার করলেন যে সেখানে কি কি ঘটেছিল এবং সে আদালতে কি কি ঘটেছে সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে। এইবার আপনারা বুঝতে পারবেন যে 3 মাস যে সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ও লাগবো না, কারণ যখন একটা আসামি 164-এ নিজের জবানবন্দিতে এবং নিজের ফাঁসি নিজে চায়, তখন তার ফাঁসি দিতে আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় না। আদালত বা জজ সাহেব চাইলে তার কথার উপর ভিত্তি করেই ফাঁসি দিতে পারে এবং তিনি যদি সজ্ঞানে এটা বলে, এবং তিনি কোনোভাবে বাঁচার তো লাইন নাই এবং সেটা তিনি বুঝতেই পেরেছেন। কলঙ্ক থেকে তিনি নিজেই মুক্তি পেতে চান, সেজন্য নিজের ফাঁসি নিজে চাইলেন। আদালতে তিনি আরও কি কি বলেছেন সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এবং আপনি আসলে এতে খুশি কিনা যে আসিয়ার সাথে যে অপকর্ম হয়েছে সেই আসামি ফাঁসি হতে যাচ্ছে, এবং এটা খুবই অথেন্টিক, এখানে আর নৈরাশ বা মিথ্যা হওয়ার কোনো চান্স নাই। চলুন আসলে আদালতে কি কি হয়েছিল সেটা আমরা একটু দেখে আসি এবং সেখানে কি কি 164-এ তিনি নিজের জবানবন্দি দিয়েছে সেটা আমরা একটু দেখে আসি। মাগুরায় শিশুটির বোনের শ্বশুরে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি, এবং খুব শিগগিরই আমরা ফাঁসি দেখতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। এটাই আসলে প্রত্যাশা প্রত্যেকে করছে। আমি একটু সংবাদটি পড়ছি। আইনের প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া অনুসরণ করেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। মাগুরায় সেই শিশু ধর্ষণের মামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় তার জবানবন্দি রেকর্ড করেন। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আমি পড়ছি এই মুহূর্তে প্রথম আলো। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 7 দিনের রিমান্ডে থাকা মামলার মূল অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে আজ সকাল 10:15টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করেন। বিকেল 4টা পর্যন্ত আসামির জবানবন্দি রেকর্ড করেন বিচারক। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আসামির নাম, অভিযুক্তের নাম হিটু শেখ। আদালত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায় আসামি একাই এ ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। তবে কখন ও কিভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুব আলী আজ সন্ধ্যা 7:15টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তাকে আদালতে উপস্থাপন করা হয়। তবে তিনি আদালতে কি বলেছেন এটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এই ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ওই ব্যক্তি হিটু শেখ, তার স্ত্রী জায়েদা বেগম ও 2 ছেলেকে রিমান্ডে নেওয়া হয়, সজীব শেখ এবং রাতুল শেখ। পুলিশ জানিয়েছে অন্য 3 আসামি এখনো রিমান্ডে আছেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 1 মার্চ শিশুটি শ্রীপুরের নিজ বাড়ি থেকে পৌরসভার একটি গ্রামে বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, নিজ হিন্দুলিয়া। 6 মার্চ বেলা 11টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। 13 মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া। এর আগে 8 মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী সজীব, শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জায়েদা ও ভাসুর রাতুল শেখকে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয় 4 মাস আগে মাগুরা পৌর এলাকায় এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। ওই বাড়িতে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর, অর্থাৎ আসিয়ার বোনকেও অত্যাচার, নির্যাতন কিংবা অনৈতিক প্রস্তাব কিংবা জড়িয়ে ধরা সেটা করছিলেন হিটু শেখ। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন, এই নিয়ে ঝগড়াও হয়েছে।
এমন পরিস্থিতিতে 1 মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় 8 বছরের শিশু আসিয়া। এবং তারপরের ঘটনা যদিও আপনারা সবই জানেন, তবু আমি শেষ দিকে পড়ছি। এজাহারের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাদী উল্লেখ করেন 5 মার্চ রাত 10টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। দিবাগত রাত 2:30টার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে কিছু জটিলতার কথা জানায়, কিন্তু বড় বোন মনে করে শিশুটি ঘুমের মধ্যে আবোল তাবোল বকছে। এরপর সকাল 6টার দিকে শিশুটি বোনকে আবার শরীর খারাপের কথা বলে। কারণ জিজ্ঞাসা করলে সে বোনকেও জানায় রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার বাবা হিটু শেখ তার মুখ চেপ ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রাখা যায়। খুবই নির্মম, নৃশংস, খুবই জঘন্য হয়েছে। শুধুমাত্র 164-এ জবানবন্দি দিলেই যে তার ফাঁসি হয়ে যাবে বিষয়টা একেবারে এরকম না, তবে আর কোনো বাধাও থাকে না। আর যেহেতু সমস্ত মানুষ, বাংলাদেশের সমস্ত মানুষ তার বিরুদ্ধে, তাকে বাঁচানোর আর কোনো উপায় নাই। কারণ কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়ালে সে আইনজীবীও নিহত হয়ে যাচ্ছে। এবং এই ঘটনার কারণে পুরো বাংলাদেশ এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যে কোনো জায়গায় এই ঘটনা ঘটলে আর আইন আদালত পর্যন্ত যেতে হয় না, আইন আদালত যাওয়ার আগেই তাকে মেরে ফেলা হচ্ছে। আপনাদেরকে আরও একটা ঘটনা আমরা একটু দেখাই। বিচার নাই বাবা, ও বাবা, ও না তাই বাবা, আমি কাল সকালে পরশু সকালে আমি কামে গেছি, পররে আমি বস্তা সেলাই করি। আমি বাবারে বাটপাত রান্ধে থুয়ে গেছি, আমার এই পোলাগ আর ওই পোলাগ আর এক পোলা আছে, দুঘরে ভাত রান্ধে থুয়ে গেছি। থুয়ে আমি কামে গেছি, এর আবার কার্টুন দেয়। 4 বছরে কমাই আমার ঘরে আইছে, আইয়ে কার্টুন দেখছে, কার্টুনটা দেখতো নামাইয়ে দেশে পর ওই মাইয়ে ঘরে গেছে পর ওই মাইয়ের বলে আবার পোলার মুখ কালা দেখে মাই আমাদের যা কইছে কয় আমরা কললে দিয়ে গাই এমন তোরে কি করছে, কয় আমার প্যান্ট খুলছে। এই অপরাধ আমি দেই নাই, আল্লাহ দেখছে, পুলিশের কাছে সবে গেছে। আমি কই নেন স্যার, যদি আমার পোলায় অপরাধ করে আমরা ঘরে ফাঁসি দিয়েন, আর যদি অপরাধ না করে আমার পোলাটার আপনারা বাঁচাইয়েন, আপনারা একটা পরীক্ষা করেন। পরীক্ষা 300 টাকা লাগে, টাকাও যদি না লাগে আমি দিমু। 4টে বাজে মারছে বাসু, এবার বলে ও নেতা নাকি বাসুর পোলা সাদ্দাম মিয়া, কায়ুম মুন্সি, বিমান্য পোলা পান শহরের পোলা পানে ধরে মারছে শহরে। আমজিতের ভিডিও মারছে। ওই পুলিশেরা দেখছে অনু ভাড়াই গেলাইছে বাবা। আপনার দাবি কি? আমার দাবি আমার পোলা তুমি শেষ করতে যারা আমরা হয়ে চাই বাবা, আমি আর কিছু চাই না বাবা। আমি গরিব, আমি 2 টাকার মাল বেশি 500 টাকার বেগুন কিনি, খিরই কিনি, হেয়ে ভাগ দিই, হেয়ে না পারলে আমি বস্তা সেলাই করি বাবু। ও বাবু আর কি ওরে দেখো দিয়া আর কি মাদক বেচাইতো যারা ওরে দিয়া আর কি হেরা মনে করেন যে ওরে এইটা আর কি একটা মিথ্যা একটা চক্রান্ত দিয়া ওই একটা মেয়ে আছে সন্না, ওই ও আর যাইয়া বাদন এই দুইজন এই ষড়যন্ত্রটা করছে। করার পরে এলাকার আরো 2-3 জন ছিল, হ্যাঁ আর কি নিয়ে এই আজকে বিকাল 4:30টার দিক দিয়ে ওরে মাইর দূর করছে। ও আর কি আমরা বাসা দিয়ে চাপ দিছি যে ভাই দেখো তোমার লগে 2 দিন পর ঝামেলা করতে পারবো না, আমাকে একটু সুস্থ থাকতে দাও, নাইলে আমরা কিন্তু সবাই মরে যাম তোমার লগে। লাস্টে ওরে আমরা নিয়ন্ত্রণে আনতে আর কি কইছি যে তোমার রিয়া মোবিল দিম পুলিশে দিমু করতে ওরে পুরো আর কি কন্ট্রোলে আনিয়ে ফেলছি। এখন হেরা আবার আর কি ও যায় না দেখে কিছুদিন ধরে এরা আবার কইতেছে যে তোমরা তুই আস না আমাকে ধরে এই বিল ওই বিল আর কি এরপর মায়ের দূর করছে ওরা, যে ও কইছে ভাই তোমার লাগে আমি আর যাবো না, আমার ফ্যামিলি টেবিল সাপ যেতে আছে এরকম করতে আছে। এই ছেলেটার লাগে আরো 20 দিন আগে কিছু বাবা আন্না ওরা আর একটা ছেলে আছে ওই জায়গার, ওর নামটা জানি না, এক ভিতরে আনাইয়া তাই বাঁচাইতে এই বাবা ওই বাদুল্য 30টা আটকাইয়ে রাখছে। এই আবার এই রোবেল আর কাইমেরা বাঁচছে, ওরা সবাই জানে বাদুল্য ওরে মারছেই আমাকে ঘরের সামনে শালবাগটা গেছে গিয়ে সবাই জানে, এই জিয়ানগরের সবাই জানে যা লাগে। এই বাদুল্যর হুমকি টুমকি দেয় যে তোরে আজকে কাল করে তোরে মারিয়ে গেলাম, এরকম করে আল্লাহকে শখ চলতেছে। এই আজ পরশুদিন আমার ঘরে একটা মাইয়া আইছে, এই মাইয়া এই শখ করিয়া এই শখ গুণ করিয়া এই এলে আমার পোলাটার আজকে মারছে। তাহলে পুরোনো ইতিহাস হলে বাবার কেন আমার কি? আমার নাম মৌলিক। আপনার বাড়ি কই? আমার বাড়ি বাবু থাকা। আর এইখানে থাকেন কই? এখানে থাকি জিয়ানগর। হ্যাঁ। কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড 24 নম্বর। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সুজন। হ্যাঁ সুজন পুরো নাম কি? পুরো নামই সুজন হালদারের নাম। সুজন হালদার। জি। আচ্ছা এই কত বছর ধরে মাদকের ব্যবসা করে? ও তোর মাদক ব্যবসা করে, ওরা তাই এই বাবা আইনিয়া নগদে এই বেচাইতে আছে, আর এই হলো এই গন্ডগোল। এটা বলে এটা এই আপনার রেপ কেস হয়েছে, এর নামে একটা মামলা হয়েছে গতকালকে। তাই সে নাকি বলে পলাতক ছিল,
তা কালকে আর পাই নাই, আজকে বিকাল 5টার দিকে আরে ধরা হয়েছে, মানে এলাকার লোকজনে ধরছে, তারে মারধর করছে। মারধর করার পরে আমি মানে মায়ের শেষে গেছি, পুলিশ যে সময় গেছে তার এই সময়। এরপর আমার পুলিশে ধরতে বলছে, আমি ধৈর্য গাড়িতে নিয়ে আসছি, শেরে বাংলায় প্রথম নিয়ে আসছি, তারপর গেছে সদর হসপিটাল, তারপর এখানে আসছে। তারপর আমি এই এক পুলিশ আর আমি ওই 2টা ইঞ্জেকশন কিনে আইডিয়া আমি সে মারা গেছে। কি ঘুষি লাথি মারছেন তখন হার্টের উপরে যদি আসলে খুব ভালোভাবে ব্যাটটা আর কিছু লাগে না আর কি, বা মাথায় যদি আঘাত করা হয়, এগুলো তো আসলে সাডেন অ্যারেস্ট করায় আর কি, সাডেন ডেথ হয়। সাডেন ডেথের অনেকগুলো আসলে কজ থাকে, তো এটার সোর্স ঘুরে ফিরে সেই। তার মানে আপনারা বুঝতেই পারছেন, এই ঘটনা যদি বারংবার ঘটতেই থাকে তাহলে আমাদের আইন আদালত প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং এই জন্যই কিন্তু আমাদের ক্রীড়া উপদেষ্টা মাহমুদ যিনি রয়েছেন, তিনি কিন্তু জনসাধারণের সাথে রাস্তায় নেমে এই বিষয়টার প্রতিবাদ করেছেন যে যত দ্রুত হোক একে শাস্তি দিতে হবে। এবং আমরা হয়তো আশা করি অতি দ্রুত আমরা এই সাজা শাস্তিদার দেখতে পারবো। আপনি আসলে এতে কতটুকু খুশি যে হিটু শিকদার এবং সংশ্লিষ্ট যদি তার দুলাভাই বা অন্য কেউ থাকে তাদেরকেও ফাঁসি দেওয়া হোক, এটা আপনি চান কিনা কমেন্ট অপশনে লিখবেন। এবং হিটু শিকদারের যে ফাঁসি হতে যাচ্ছে তাতে আপনি খুশি কিনা কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আসিয়ার সাথে যারা এমনটি করেছে তাদের যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হবে সেটাই আমরা চেয়েছিলাম। অবশ্যই বারংবার এরকম ঘটনা ঘটছে। ইতিমধ্যে সে আসিয়ার কাণ্ডটি যাওয়ার সাথে সাথে এই আসিয়ার বিষয়টি মানুষের মন থেকে মোছার সাথে আগেই আবারও নতুন করে আরও ঘটনা ঘটে গিয়েছে শিশুর সাথে চট্টগ্রাম বরিশাল বোলাতে যে কাণ্ডগুলো ঘটেছে সেটা চরম নির্লজ্জতার এবং চরম একটি অপদস্থতার শিকার। সেখানে বাধা দিতে যাওয়ায় সেই শিশুর পিতাকেও শেষ করে দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন কত ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে একটি অরাজকতা, অস্থিরতা চলছে। এগুলা থেকে উদ্ধার হওয়ার জন্য অবশ্য কঠোর আইন করতে হবে এবং বর্তমানে বাংলাদেশের প্রশাসন যে নর্বর অবস্থা রয়েছে তাদের আরও গড়ে তারা দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষ প্রশাসনকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে যথেষ্ট হেল্প করতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে। নয়তোবা তারা আবারও ভেঙে পড়বে। আইন শৃঙ্খলা ভেঙে পড়লে দেশ জাতি ভেঙে পড়বে, দেশ রসাতলে চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।